করতে হবে। বাবা নিচ্ছে আর এই যে তাবলু খাচ্ছি আর কি। তো এই যে রসায়নে আসছি, আমি এটা বুঝে উঠতে পারতেছি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের লিফট থেকে আমরা আমাদের ব্লগ শুরু করতেছি। আমরা একটু বাহিরে বের হব। আমার চুপ, আমি যখন কথা বলি তখন একটু চুপ থাকো। এতক্ষণ কথা বলতেছে না, যে আমি ক্যামেরা অন করছি সেই ওর কথা শুরু হয়ে গেছে। সব সময় এরকম করে ও, সব সময়। শুনবো তোমার কথা, একটু পরে শুনতেছি। তো আমার বিজনেসের টুকিটাকি জিনিস কিনতে হবে, এতদিন ধরে অর্ডার হয়েছে, এগুলো এখন পাঠানোর ব্যবস্থা করতে হবে। তুষারের বাবা পার্কিংয়ে ওয়েট করতেছে, চলুন যাই। তো এই যে আমরা তো আজকেই না আসার পর একদিন বের হয়েছিলাম আমাদের আশেপাশে বাজার করার জন্য। তো আজকে ফুয়েল নিতে হবে, কারণ ফুয়েল শেষ গাড়ির। আর হলো আমরা ওই যে অনেক দিন তো গাড়িতে ফুয়েল নেওয়া হয় না। ফুয়েলের দামটা একটু বাড়ছে, মাঝখানে একটু কমে গেছিলো, এখন একটু বাড়ছে। তো এই যে ফুয়েল নেওয়া হচ্ছে, তোষানের বাবা ওই যে নিচ্ছে ফুয়েল, ওই যে তোষানের বাবা নিচ্ছে আর এই যে তাবলু সাহেব। তো আমি সৌদিতে আর মালয়েশিয়াতে ফুয়েলের দামটা সেমই দেখলাম আর কি। কিন্তু সৌদিতে একটা জিনিস হলো, সৌদিয়ান বলেন ফরেনার বলেন সবার জন্য সেম। মালয়েশিয়াতে হলো ফরেনারদের জন্য আলাদা প্রাইস, মালয়েশিয়ানদের জন্য আলাদা প্রাইস। মালয়েশিয়ানরা কমে পায়, ফরেনাররা একটু বেশি দিয়ে কিনতে হয়, এই আর কি ডিফারেন্স। প্রথম গেলাম হলো হানিফাতে, ওইখানের কাজটা শেষ করে আমরা চলে এসেছি রসায়নে। হানিফা থেকে একদম কাছে, যেখানে আগে লুলু ছিল ওই জায়গাটাতে। এবার তো সৌদিতে গিয়ে লুলুতে যেতে পেরেছি। লুলুতে গিয়ে আমার খুবই ভালো লেগেছে। যতই আমাকে নিয়ে মানুষ ট্রল করে লুলু ম্যাডাম বলতো, তারপরেও লুলুর প্রতি আমাদের ইমোশনটা অন্যরকম। মালয়েশিয়াতে আসার পরে প্রথম যে শপটা থেকে আমরা সব কিনতাম সেটা হলো লুলু। তো এখন যত শপে যাই না কেন, লুলুটা খুবই মিস করি আসলে। আর এখানে আমি হলো বাচ্চাদের দুধ দেখছিলাম হিবার জন্য। হিবার তো আলহামদুলিল্লাহ 6 মাস হয়ে গেছে, ওকে এখন ব্রেস্ট ফিডের পাশাপাশি ফর্মুলাটাও ডক্টর সাজেস্ট করেছে আর কি। তো ওর জন্য আমি তো 2-1টা ব্র্যান্ড আমাকে বলে দিয়েছে। তো সৌদি থেকে আনার কথা ছিল, বাট সৌদিতে আমি পাই নাই। আর এখানে হলো তাবিব তোষানের জন্য সিরিয়াল দেখতেছিলাম। তোষানের তো আগে হলো মিল্কে অ্যালার্জি ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন মিল্ক খেলেও সমস্যা হয় না। তো আমি বলতেছিলাম কোনটা নিবা, দেখো নেসলে নিবা না মাইলোটা নিবা না কোনটা নিবা। তো ওরা আসলে বুঝে উঠতে পারতেছে না কোনটা নিবে। এটা হলো সি ফুড কর্নার, এখানে এসে দেখতেছি কাঁকড়া। তো কাঁকড়া আমি কখনো খাই নাই, তোষানের বাবা নাকি খেয়েছে 2-1বার গুলশানে, ওদের অফিসিয়াল মিটিং হতো বুফেতে, ওইখানে খেয়েছে। আর আমাকে বলতেছে নাও, আমি বলতেছি আমি রান্না করতে পারি না, রান্না করতে পারলে নিয়ে তোমাকে রান্না করে খাওয়াতাম। তার আসলে কাঁকড়া লবস্টার এগুলা খুবই পছন্দ। আর এখানে চিংড়ির এত ভেরিয়েশন, এটা হলো সি ফুডের কর্নার আর কি। এখানে সব ফ্রোজেন সি ফুডের আইটেমগুলো পাওয়া যায়। এখন তো সি ফুড খুবই পপুলার, আর সি ফুড যারা পছন্দ করে তাদের কাছে সি ফুডের মজাটাই অন্যরকম। আমার আসলে খুব একটা আহামরি সি ফুড ভালো লাগে না, এক একজনের টেস্ট এক এক রকম। এই যে এখানে সে লবস্টার খুঁজে পেয়েছে, তো এখানে 2টা লবস্টার আছে ফ্রোজেন আর কি। তো আমি বললাম যে আমি যদি লবস্টার রান্না করতে পারতাম, নিয়ে তোমাকে রান্না করে খাওয়াতাম। বাজারঘাট করে অনেক দিন পরে মনে হচ্ছে আমরা মালয়েশিয়াতে বাইরে খাচ্ছি আর কি। তো এই যে রসায়নে আসছি, রসায়নের নিজস্ব ক্যাফে আছে, তো এখানে বসছি। ওদের মজা এটা, ওদের জন্য নিলাম হলো কি জানি বলে চিকেন। তাবি আস্তে আস্তে অল্প অল্প দেখো, যে জামাই লাগাইছো না, জামাই লাগছে অল্প অল্প মা, অল্প অল্প নাও। ওই যে টিস্যু নাও, টিস্যু এক হাতে টিস্যু নাও, টিস্যু দিয়ে মুখ মুছো আর খাও। হ্যাঁ নাও, যেটা ভালো লাগে। ও একটু গরম করে দিল না? আচ্ছা ঠিক আছে। আর এখানে লাস্ট টাইম আমি রাশেদা ভাবির সাথে খাইছিলাম, ভাবির কথা মনে পড়তেছে, ভাবি আর আমি লাস্ট টাইম এখানে খাইছিলাম আর কি। এরপরে আর খাওয়া হয়নি। বাজারঘাট করে টুকটাক খাওয়া দাওয়া করে আমরা চলে আসছি আবার সেই নর্মাল রুটিন। তো আমরা প্রথমে হানিফাতে গিয়েছিলাম, ওইখানে আমার বিজনেসের 2-1টা প্রোডাক্ট নেওয়ার দরকার ছিল। তো এখানে আমি প্রাণের এই টোস্টটা পেয়েছি, প্রাণের এই টোস্টটা নিয়ে আসছি। তবে ওই যে ওই নিচে ওইখানে যেখানে বিস্কুট থাকে ওইখানে রেখে দাও, এটা
এই যে টোস্ট, এটা রেখে দাও। হ্যাঁ, এই যে টোস্ট। তারপরে এই যে জিরার গুঁড়া নিয়ে আসছি, জিরার গুঁড়া। তারপরে এখানে ডেইরি মিল্কের চাঙ্ক, এটা হলো আমাদের অর্ডারের, আমাদের বিজনেসের অর্ডারের। এবারে অর্ডারের প্রোডাক্টগুলো যেতে একটু সময় লাগতেছে, কারণ হলো আমি ছিলাম না। এগুলো বাসার চিকেন তান্দুরি মশালা। তারপরে এটা অর্ডারের, এই যে ভিক্স। এটা সামনে যেহেতু শীতকাল আসতেছে, ফ্রোজেন আইটেমগুলো ঢুকে রাখতে হবে একটু কষ্ট করে। সামনে যেহেতু শীতকাল আসতেছে, তাই এটা বাচ্চাদের জন্য খুবই খুবই উপকারী, দুইটা অর্ডারের। আর এখানে তাবিবের রুটেলা শেষ হয়ে গেছিলো, সেটা আনলাম। আমার দারচিনি শেষ হয়ে গেছিলো, দারচিনি আনলাম। তারপর একটা আচার এনেছি, এই আচারটা রুচির অলিভ মানে জলপাই আচার, এটা আনলাম। আর এই যে ডেইরি মিল্কের, এটা নতুন মনে হচ্ছে, আমি এইটা দেখি না আগে, বিস্কফ, এটা নতুন আসছে মনে হচ্ছে। এটা ইচ্ছা করলে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের পেজে, ডেইরি মিল্কের। এটার নতুন একটা ফ্লেভার। তো এটা তোষান তাবিবের জন্য নিয়ে আসছি। না, এটা ফ্রিজে রেখে দাও। আর এখানে ফ্রোজেন আইটেমের মধ্যে আনা হয়েছে এটা একটা জুস, এই যে পিল ফ্রেশের ম্যাঙ্গো জুস। আইসক্রিম না, চকোবার, অনেকদিন পরে চকোবার দেখলাম, ফার্ম ফ্রেশের চকোবার। তারপরে এটা হলো একটা আইসক্রিম বক্স। তারপরে এটা হলো তোষানের বাবা বাংলাদেশে যাওয়ার আগে আমরা একবার দেখেছিলাম, তো তখন আর আনা হয়নি। এটা কি বলা যায়, চিকেন টেন্ডার্স, চিকেনের ব্রেস্ট পিস লেখা, চিকেন চপ, হট অ্যান্ড স্পাইসি ফ্রাইড চিকেন চপ। এটাকে ফ্রাই করে খেতে হবে, আবার ইচ্ছা করলে গ্রিলও করা যাবে না গো। আরেকটা কিনছো? এটা খুলো, ফুলের মধ্যে রাখো। এখানে এই দুইটা হলো তোষানের বাবার অফিসের জন্য বিস্কুট। তারপরে এখানে তোষান এটা রাখো, এটা রাখো, আইসক্রিমের জন্য কোন। তারপরে এখানে বিস্কুট, হ্যাঁ মা বলো, এটাও বিস্কুট। হ্যাঁ, এগুলো এই যে দুধ, এগুলো হলো হিবার দুধ, হিবার জন্য যাবে আর কি। হিবার বেশিরভাগ জিনিস মালয়েশিয়া থেকেই যায় আসলে। তো এখানে হলো, আচ্ছা এই আপেলটা রেখে দেবো। হ্যাঁ পেয়ে যায় মাম্মা, ওই যে ইয়ে ডরে ডরে রাখো, ডরে। বাজারঘাট একটু গুছায় রাখলাম। আসলে বাজার আসার পরের দিনই টুকটাক কিছু করা হয়েছে, আর আজকে কিছু করলাম। বাসায় অনেকদিন ধরে না থাকলে তো আসলে কিছুই থাকে না। তারপরে বাংলাদেশ থেকে যেহেতু মাছগুলো নিয়ে আসছিলাম, এই জন্য মাছ টাছ নিয়ে টেনশনের কিছু নাই। মাছ বাজার আনলে মাথা খারাপ হয়ে যায় ওদিন আমার, কুটো বাসও পরিষ্কার করো। তো আগামী 1-1.5 মাস মনে হয় না আমার মানে এখান থেকে মাছ কিনতে হবে ইনশাল্লাহ, বাংলাদেশ থেকে যেহেতু নিয়ে আসছি। আর বাকিগুলো তো এখান থেকে আলহামদুলিল্লাহ পারি আর কি। তো আমি মনে হয় বলেছিলাম যে আমি নেকাব পরে খেতে আমার কষ্ট হয় আর কি। তো এই জন্য আমার একজন আপু, ওনার সাথে আমার কথা হয় না, বাট উনি যা শুধু হোয়াটসঅ্যাপে আমাকে নেকাব পরে কিভাবে খেতে হয় সেটার একটা টিউটোরিয়াল পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে কি বলবো আমি আপনাদেরকে, আমাকে আপনারা এর আগেও শুনেছেন, আমাকে আপনারা বলতে শুনেছেন আমার তোষান খুব চাইতো আমি নেকাব পরি। ও এই তো 1-1.5 বছর ধরে ও খুব শখ, আমাকে বলতো যে আম্মু তুমি তো হেড কাভার করো, তুমি ফেস কাভার করো না কেন। তো আমি আসলে তখনই ভাবতেছিলাম করব করব করব, এখন করব তখন করব, এরকম একটা আমার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম আর কি। তো তারপরে চিন্তা করলাম যে আসলে নেকাব এমন একটা জিনিস যে আমি আজকে পড়লাম কালকে পড়লাম না, এরকমটা আসলে তো হয় না। তারপরে চিন্তা করলাম যে আসলে নেকাব যদি আমি শুরু করি তাহলে কিন্তু আস্তে আস্তে আমার সবার সামনে নেকাবটা কন্টিনিউ করতে হবে। নেকাবটা এমন একটা জিনিস, এটা সম্মানের সহিত আমাকে গ্রহণ করতে হবে। তারপরে উমরাতে যাওয়ার সময় আমি নেকাব পরে যাই নাই, আপনারা দেখেছেন ওইখানে থাম্বনেইলে আমার নেকাবের ছবি ছিল না। আমি তখনও মানে ডিসাইড করি নাই যে আমি নেকাব পরবো, আমার ওইটা মাথায় ছিল না। বাট আমি যেদিনকে উমরা করব, আমি যেদিন উমরা করেছি, তোষানের বাবা যাওয়ার সাথে সাথেই করেছে, আমি 2 দিন বা 3 দিন পরে উমরা করেছি। তো তখনই আমার মাথার মধ্যে মনে হচ্ছিল, কেন জানি মনে হচ্ছিল আমি নেকাবটা পরি, আমি নেকাবটা কন্টিনিউ করি। তো যেদিন বোরকা কিনতে গিয়েছিলাম তখন আমি উমরা করি নাই, যেদিন আমি বোরকা কিনতে গিয়েছি তখন আমার উমরা হয় নাই। তো আমি ওই দিনকে কেন জানি 3টা নেকাব কিনেছিলাম। তো যেদিনকে উমরা করলাম, উমরার আগ পর্যন্ত তো আসলে মুখে কোনো, আপনি যখন এহরাম অবস্থায় থাকবেন
আপনি যখন উমরার জন্য নিয়ত করে ফেলবেন এবং ইহরাম অবস্থায় থাকবেন, তখন আপনি মুখে এরকম কোনো কাপড় দিতে পারবেন না। দিতে পারবেন এভাবে যে আপনি একটা ক্যাপ পরলেন, ক্যাপের ওপর দিয়ে একটা কাপড় এরকম ফেলে দিতে পারবেন, যাতে করে কাপড়টা আপনার মুখে না লাগে। তো ওই সময় তো ইহরাম অবস্থায় তো নেকাব আসলে করতে পারতেছিলাম না, ওইটা নিষেধ। তো উমরাটা শেষ করার পরে বাসায় চলে আসলাম। আসার পরে উমরার পরে তো চুল কাটতে হয় মেয়েদের 1 ইঞ্চি পরিমাণ। চুলটা আমি নিজেই কাটলাম, নিজেরটা আমি কাছে নিয়ে গিয়েছিলাম। তো কাটার পরে হঠাৎ করে কেন জানি মনে হলো আমি নেকাবটা কন্টিনিউ করি। তা আমি তো সোনার বাবাকে জিজ্ঞেস করলাম আমি কি নেকাব পরবো। তো সোনার বাবা বলছে এটা সম্পূর্ণই তোমার ইচ্ছা, এখানে আমি ভালো মন্দ কিছুই বলবো না। তো আমি বলছি তুমি বলো, তুমি বললে হয়তো বা আমার ভিতরে আমি একটা কনফিডেন্স পাবো, বা যেটাই হোক তুমি একটা কিছু বলো। তো সোনার বাবা বলছে তুমি যেহেতু নেকাব কিনছো আর তোমার যেহেতু মন বলতেছে তুমি পরবা, তাহলে তুমি পড়তে পারো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, তখন থেকে আমার নেকাবটা শুরু হইলো। আলহামদুলিল্লাহ নেকাবটা পরা শুরু করলাম। বাহিরে বের হওয়ার পরে তখন থেকে যে শুরু করেছি, আলহামদুলিল্লাহ বাহিরে বের হলে আমি নেকাবটা কন্টিনিউ করতেছি। আর মানে এখনও যে সবার সামনে যে নেকাব পরা ওই জিনিসটা এখনও আমার ভিতরে আসে নাই। এখন শুধু আমি মানে সোশ্যাল মিডিয়াতেই নেকাবটা পরে আসি এবং বাহিরে বের হলেও আমি নেকাবটা কন্টিনিউ করি, কিন্তু আসলে সবার সামনে এখনও আমি পড়াটা স্টার্ট করি নাই। সবার সামনে তো আমার হিজাব পরা থাকে, আমার ফেস শুধু এতটুকু থাকে আর কি, আর হাত তো ঢাকাই থাকে, যেহেতু আমি খিমারগুলো পরি একদম ফুল হাতার খিমার। তো ইচ্ছা আছে আস্তে 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 আস্তে, মানুষের তো একদিনে আসলে কোনো কিছুই হয় না। ইচ্ছা আছে আস্তে আস্তে ইনশাল্লাহ, মানে যাদের সামনে নেকাব পরে যাওয়া অ্যালাউ, তারা ছাড়া বাকি সবার সামনে ইনশাল্লাহ নেকাবটা কন্টিনিউ করার ইচ্ছা আছে। আমি জানি না সেটা আমি কত মানে কিভাবে পারবো, তবে চেষ্টা করলে অবশ্যই ইনশাল্লাহ পারবো। চেষ্টা করলে মানুষ পারে না এমন কিছু নাই। তো এটাকে অনেকেই অ্যাপ্রিসিয়েট মানে উৎসাহ দিয়েছেন বা অ্যাপ্রিসিয়েট করেছেন, আমি উচ্চারণ করতে পারতেছি না, এই অ্যাপ্রিসিয়েশন তাই না, অ্যাপ্রিসিয়েট এটাই আমার মুখ দিয়ে আসতেছে না, অ্যাপ্রিসিয়েশন বা অ্যাপ্রিসিয়েট যেটাই হোক করেছেন আলহামদুলিল্লাহ। এটার বাংলাটা উৎসাহ দেওয়া আর কি, উৎসাহ দিয়েছেন। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি আসলে আপনাদের সাথে তো আজকে প্রায় 9 বছরের উপরে হয়ে গেল আপনাদের সাথে আমার জার্নিটা। 9 বছর 8 বছর পার হয়ে গেছে, 9 বছর রানিং। তো এই 8 বছরে সবসময় নিজেকে আসলে একভাবেই প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আমি সবসময় নিজেকে যতটুকু শালীনতার মধ্যে রাখা যায় সেভাবে চেষ্টা করেছি। তো আমি জানি না কেন জানি আল্লাহর ঘরে গিয়ে আমার এটা রিয়েলাইজেশন হলো যে আমার ছেলে যেহেতু চায়, তারপরে আল্লাহর সন্তুষ্টি, আমার নিজের একটা স্যাটিসফ্যাকশন, তো আমি নেকআপটা কন্টিনিউ করি। আমি কিন্তু ক্লাস 5 থেকে 10 পর্যন্ত যে স্কুলটাতে পড়াশোনা করেছি সেটা একটা ইসলামিক স্কুল ছিল বান্দরবানে, খুবই রিনাউন্ড একটা স্কুল। আমি নাম বললে আপনারা বান্দরবানের সবাই চিনবেন। তো আমাদের ওই স্কুলে কিন্তু একটা রুল ছিল নেকআপ পরে যেতে হবে 6 থেকে 10 পর্যন্ত যারা আছে। তো আমরা স্কুলে যাওয়ার সময় নেকআপ পরতাম, স্কুলেও নেকআপ পরা থাকতাম, যে ক্লাস আওয়ারে অনেক সময় পরতাম না, বাট তখন থেকে আমার নেকআপ পরাটা আসলে স্টার্ট, তখন নেকআপ পরেছি। তো এরপরে আসলে কলেজ ভার্সিটিতে আর পড়া হয়নি, পড়ি নাই, তখন মনে হয় শয়তান ভর করেছিল, পড়ি নাই। এরপরে বিয়ের পর থেকে তো একদম কন্টিনিউ হিজাবটা কন্টিনিউ করছি, আর এখন শুরু করেছি। আপনারা দোয়া করবেন আমি যেন কন্টিনিউ করতে পারি, এই জিনিসটা যেন আমাকে আরও বিল্ড করতে পারি, আমি যেন আরও ভালোভাবে করতে পারি। আসলে নেকআপ পরলেই যে আমি একদম মানে সহি শুদ্ধ এরকম কিছু না, বাট এটা আমার একটা স্যাটিসফ্যাকশন, আমার একটা ভালো লাগার জায়গা, আমার মানে ইচ্ছা হয়েছে আর কি। তো এখনও এটা আমার একটু নিজেকে ইয়ে করতে একটু কষ্ট হচ্ছে। যেমন আমি ঢাকায় যেদিনকে শপিং করলাম মিতুর সাথে, তো ওই দিনকে কেন জানি মানে ঢাকায় হঠাৎ করে মানে কেমন জানি একটু আমার সাফোকেশন লাগছিল, আল্লাহ মাফ করুক, বলতে চাই না, কারণ ওই দিনকে আমি এই নেকআপটা পরি না। এই নেকআপটা পরলে আমার একদম কষ্ট হয় না, এটা এত সুন্দর সফট একটা কাপড়। ওই দিনকে আমি একটা খিমার পরেছিলাম এবং খিমারটা দিয়ে নেকআপ পরেছিলাম, একটু বারবার খালি মনে হচ্ছিল আমার নিঃশ্বাসটা আটকায় আসতেছে। এটা আসলে অভ্যাস হবে আস্তে আস্তে, পরে অনেক সময় অনেকক্ষণ খুলে রেখেছিলাম।
তো এই আমি চাই এভাবে করে আস্তে আস্তে আমার অভ্যাসটা যেন সুন্দরভাবে হয়ে যায়। ইনশাল্লাহ আমি জানি আমার অভ্যাস হয়ে যাবে, আমার কখনো কষ্ট হয় না। অনেকে আমাকে বলে যে কালো বোরকা পরো, গরম লাগে না, এটা ওটা সেটা। সৌদিতে এত গরম, আমি বেশিরভাগ সময় কালো বোরকাই পরেছি, কালো খিমার পরেছি, আমার আল্লাহর রহমতে কষ্ট হয়নি। আমি জানি আমার কষ্ট ইনশাল্লাহ হবে না। তো আসলে মানে কি বলবো, আল্লাহর ঘরটা আসলে এত বড় একটা নেয়ামত, এত বড় একটা সৌভাগ্য। আল্লাহর ঘরে মানুষ চাইলেই যেতে পারে না। আল্লাহর ঘরে যাওয়ার জন্য আল্লাহর ডাকতে হয়, আল্লাহ ইনভাইট করতে হয় আল্লাহর মেহমান হওয়ার জন্য। আমি ওখানে যতগুলো শপে গিয়েছি সবাই এত সুন্দর করে ট্রিট করে এবং ওনারা সবাই একটাই বলে, আপনারা আল্লাহর মেহমান, আপনারা আল্লাহর মেহমান, আপনাদের খেদমত করা, আপনাদের সাথে ভালো ব্যবহার করা আমাদের দায়িত্ব। তো এই যে কথাটা শুনলেই মানে খুব প্রাউড ফিল হতো। সত্যি কথা, এটা খুব প্রাউড ফিল করার মতো একটা জিনিস যে আমি আল্লাহর ঘরে গিয়েছি। অহংকার না, এটা হলো প্রাউড ফিল। অহংকার এক জিনিস আর প্রাউড ফিল করা অন্য জিনিস। আমি আসলেই প্রাউড ফিল করি যে আল্লাহ আমার মতো একটা বান্দাকে ওনার ঘরে ইনভাইট করেছেন। আমি আমার জীবন সঙ্গী, আমার লাইফের সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সনের হাত ধরে আমি আল্লাহর ঘর ঘুরেছি, আমি আমার নবীর রওজা মোবারকে গিয়েছি। আমি আসলে এটা বলতে গেলে আমি এখন ইমোশনাল হয়ে যাব, আমার চোখ দিয়ে তত্তর করে পানি পড়বে। আমি এই ইমোশন আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমি খালি ভাবতেছি যে আমি আমার উমরা জার্নিটা নিয়ে আপনাদের সাথে একটা ব্লগ করব, কিন্তু আমি কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, আমি এটা বুঝে উঠতে পারতেছি না। যাই হোক, আল্লাহ সবাইকে তার আল্লাহর ঘর দেখার তৌফিক দিক। যারা দেখে এসেছেন তারা যেন আবার যেতে পারেন, কারণ এই তৃষ্ণা দেখে আসলে আরও বেড়ে যায়। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।